আচ্ছা, এখানে তো ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল আছে, এটা কি আসলে ইন্টারন্যাশনাল, এটা কি আসলে স্ট্যান্ডার্ড? পৃথিবীর আর কি কোনো দেশে এরকম ধরনের বিশেষ ট্রাইব্যুনাল আছে? আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটাকে সংক্ষেপে আইসিটি নামে পরিচিত। আইসিটি হিসেবে আমরা বেশিরভাগই হয়তো একটা বিষয় জানি, তথ্য প্রযুক্তি, কিন্তু এর বাইরেও একটা গুরুত্বপূর্ণ সেক্টরটা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমান সময়ে একটা হট টপিক হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো স্বভাবতই আমার একটা কৌতূহল আসছিল যে এটা আসলে কিভাবে ফাংশন করে, কিভাবে গঠিত হয়েছে, এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে আসলেই বহির্বিশ্বে কেমন অ্যালাইনমেন্ট আছে, এটা বহির্বিশ্বে আসলে কতটুকু গ্রহণযোগ্যতা, এই সকল কিছু নিয়ে আসলে আমি একটু গবেষণা করা শুরু করি। তো সেখান থেকে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে বিষয়গুলো। আমার কাছে মনে হয়েছে আমি যদি এই বিষয়গুলো জানছি, আপনাদেরও বিষয়গুলো একটু শেয়ার করি। আপনারা হয়তো এই ফেসবুক স্ক্রল করার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করার মাধ্যমে একবার দেখে গেলেন, এই বেসিকগুলো জানলে দেখবেন যে আপনার নিজেরও ভালো লাগবে। তো সেই জন্য আসলে একান্তই নিজের পার্সোনাল ইন্টারেস্ট থেকে এই ভিডিওটা তৈরি করা। আর এছাড়া সর্বদা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব কিছু একদম ক্লিয়ারভাবে আপনাদের একটু হলেও বলতে পারি। চলুন তাহলে মূল বিষয় শুরু করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে বেশ কিছুটা শব্দ আছে, আমি যদি শব্দ হিসাবে ভেঙে ভেঙে যাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক মানে আমাদের মাথায় ফার্স্ট চিন্তা আসে যে এটা হয়তো ইন্টারন্যাশনাল কোনো কিছু। আমরা জানি জাতিসংঘের আন্ডারে যে অপরাধ ট্রাইব্যুনালটা আছে, যেটাকে হচ্ছে আইসিসি নামে পরিচিত। তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি, যেটা আসলে সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আমাদের কিন্তু মনে হয় যে তাহলে কি ওইটারই কি এটা একটা ব্রাঞ্চ কিনা? এর সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নেই। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক শব্দটা বোঝাইছে হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মীমাংসা নিয়ে। তো একটা দেশ যখন একটা বিভিন্ন সমস্যা নিয়ে আরেকটা দেশের বিরুদ্ধে মামলা করে, সেটা সকল কিছু কিন্তু হচ্ছে আইসিসিতে মোকাবেলা করা হয়। এখানে কিন্তু সম্পর্ক হচ্ছে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে। তাহলে আমরা এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতেছি কেন? একটা দেশ যখন একটা দেশের সাথে যুদ্ধ করে, আমি যদি উদাহরণ হিসেবে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের কথা বলি, পাকিস্তানিরা হচ্ছে আমাদের দেশে তারা আক্রমণ করছিল, তারা কিন্তু শুধু একা আক্রমণ করে নাই, এদেরকে যারা সাহায্য করছে তাদের সাথে যুক্ত ছিল আমাদের আল বদর, আল শামস এবং আরও অনেক মানুষ। তারা কিন্তু পাকিস্তানিদের হেল্প করে আমাদের আরও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই যে দেশের ভিতরে যারা নিজের সার্বভৌমত্ব আসলে টিকিয়ে রাখতে চায় না, তাদেরকে তো যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করা যাবে। তো আমাদের কি মনে হয় না যে এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত? সেই শাস্তিটা দেওয়ার জন্য আসলে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে। ট্রাইব্যুনাল হচ্ছে একটা বিশেষ ইউনিট হিসেবে আমি যদি কল্পনা করি। তো আমরা সেটা বোঝার আগে একটু বুঝে নিই যে আসলে বাংলাদেশের বিচার বিভাগটা কাজ করে কিভাবে। এই বিচার বিভাগের ভিতরে সবচেয়ে প্রাইম যে অবস্থান থাকে সেটা থাকে হচ্ছে সুপ্রিম কোর্ট। এর উপরে আর বাংলাদেশের কোনো কোর্ট নেই। এখন এই সুপ্রিম কোর্টের আসলে দুইটা ভাগ থাকে, একটা থাকে হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা থাকে আপিল বিভাগ। একজন মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আপিল বিভাগ। সে যে অপরাধী করুক তাকে বিভিন্ন আদালতে শাস্তি দেওয়া হবে। আপিলের আবেদন করতে গেলে সর্বশেষ যাবে সে আপিল বিভাগে। আপিল বিভাগ থেকে যে রায়টা দিবে ওইটাই হচ্ছে ফিক্সড, ওইটা আর কোনো চেঞ্জেবল হবে না। তারপর আমরা একটু অবকাঠামোগত একটু বিষয়টা চিন্তা করি। সেটা হচ্ছে হাইকোর্ট থাকে, হাইকোর্টের আন্ডারে প্রত্যেকটা জেলায় জেলা আদালত থাকে। মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে একটা হচ্ছে দেওয়ানি মামলা, একটা হচ্ছে ফৌজদারি মামলা। অনেকের কাছে এই দুইটা শব্দ হচ্ছে আনক্লিয়ার হতে পারে যে এই দুইটা আসলে কি। দেওয়ানি হচ্ছে ভাই লেনদেন সংক্রান্ত, অর্থাৎ তালাক দিছে, বিয়ে করছে, অমককে মারছে, আমি আমার নিরাপত্তার জন্য হচ্ছে যে থানায় জিডি করতেছি, তারপর হচ্ছে টাকা, ঋণ, আত্মসাৎ, এই সকল কিছু হচ্ছে এই দেওয়ানি মামলার অন্তর্গত। আর ফৌজদারি মামলা বলতে আমরা অ্যাকচুয়াল আসলে বর্তমান সময় মামলা হিসেবে যাকে ধরি, আইন শৃঙ্খলা ভঙ্গ করছে, রাষ্ট্রের সাথে বিট্রে করছে, সে হচ্ছে দেশের অস্থিতিশীলতা তৈরি করতেছে, এই সকল কিছু হচ্ছে এই ফৌজদারি মামলার অন্তর্গত। জেলা আদালত হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি দুই ধরনের মামলায় আসলে তারা হ্যান্ডেল করে। আরেকটা বিষয় বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এই জেলা আদালত মেইনলি আসলে হচ্ছে সিভিলদের নিয়ে কাজ করে থাকে। মানে আমি যে সূত্রগুলো পাচ্ছি সেখানে লেখা ছিল সরাসরি সিভিলদের নিয়ে কাজ করতে থাকে, জনসাধারণদের নিয়ে। আর মহানগর আদালতগুলো সরাসরি হচ্ছে ক্রাইম নিয়ে কাজ করে থাকে। এখন মহানগর আদালতের ভিতরে হচ্ছে আবার বেশ কয়েকটা ভাগ আছে, যেমন হচ্ছে যে চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা সহ, তারপর হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়। হাইকোর্টের ভিতরে জেলা জজ আদালত, মহানগর, এর পূর্ণাঙ্গ আদালতের কাহিনী এটা হচ্ছে সারা জীবন চলতেই থাকবে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ আদালত, যে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বিশেষ কিছু কাজের জন্য বিশেষ কিছু আদালত গঠন করা হয়, সেটাকে বলা হচ্ছে স্পেশাল আদালত। যেমন হচ্ছে যে প্রশাসনিক কাজের সহযোগিতার জন্য একটা বিশেষ আদালত গঠন করা হয়, সেটাকে আমরা বলছি যে অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল। তারপর নারী ও শিশু অপরাধ দমন, এটার জন্য একটা বিশেষ আদালত গঠন করা হয়। অর্থ আদালত, এই যে অনেকে যে দেশের টাকা পাচার করে, দেশের টাকা আত্মসাৎ করে, ব্যাংকের যে খেলাপি ঋণ, এই সকল বিষয়গুলি কিন্তু অর্থ আদালতটা হ্যান্ডেল করে। তারপর আছে ন্যায্য বিচার আদালত। ন্যায্য বিচার আদালতের ভিতরে একটা সাব সেগমেন্ট হচ্ছে আইসিটি। আমাদের আজকের ভিডিওর টপিকটা কিন্তু এটাই। আর তারপরে আছে হচ্ছে সামাজিক আদালত। সামাজিক আদালতের দুইটা আছে, একটা হচ্ছে দ্রুত ট্রাইব্যুনাল বিচার আদালত, যেটাতে আমরা নর্মালি জানি যে একটা বিচার কার্যক্রম হতে কিন্তু অনেক বছর সময় লাগে। তো দ্রুত বিচার হলে হচ্ছে যে একটু তাড়াতাড়ি সমাধান করা যায়। আর বহুল পরিচিত যে সাইবার ট্রাইব্যুনাল বিভাগ, এটা কিন্তু হচ্ছে এই সামাজিকের ভিতরেই অন্তর্গত। এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা অবকাঠামো। এখন আসবে আমাদের আলোচনার মেইন টপিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইসিটি। আইসিটি আসলে কার অন্তর্গত? সেটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনালের অন্তর্গত। যে আমরা চাইলেই কি হচ্ছে যে একটা
স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারবো? এটাতে বেশ কিছু পারপাস থাকে। আমরা আসলে দেখবো যে প্রথমে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন হয় কিভাবে। সর্বপ্রথম একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন হতে গেলে একটা নির্দিষ্ট বিষয়ের প্রেক্ষাপটে একটা সংসদে আইন পাস করতে হবে। সংসদে আইন পাস করার পরে সেটাকে গেজেট হতে হবে। গেজেট হওয়ার পরে বিচারপতি নিয়োগ দিতে হবে, মানে বিচারক নিয়োগ দিতে হবে, এবং প্রসিকিউটর নিয়োগ দিতে হবে। প্রসিকিউটরের পরে সেখানে তদন্ত কমিশন থাকবে। তদন্তর ভিতরে তোমার হচ্ছে বিভিন্ন মানুষ থাকতে পারে, আর্মি, র্যাব, পুলিশ, সিআইডির পরিচালক, অনেক কিছু থাকতে পারে। মানে আসলে সকল কিছু রেজিস্টারের জন্য কিন্তু একটা রেজিস্টার কার্যালয় থাকবে, এবং হচ্ছে WPU, উইটনেস প্রোটেকশন ইউনিট, একজন যে সাক্ষী দিবে তার আসলে জীবনের নিরাপত্তা আছে কিনা এই সকল বিষয় নিশ্চিত করতে হবে। এই সকল বিষয় নিয়ে এই স্পেশাল ট্রাইব্যুনালের অবকাঠামো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা যে তৈরি হচ্ছে, এটা তো নিশ্চিত কোনো একটা আইনের ভিত্তিতে তৈরি করা হচ্ছে। সেই আইনটা কোনটা? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এটা মেইনলি হচ্ছে 1972 সালের যে আইন থাকে সেটাকেই স্থলাভিষিক্ত করা হয়েছে। তো 1973 সালে আইন প্রণয়ন হয়েছে, কিন্তু এর প্রথম কার্যক্রম চালু হয়েছে প্রায় হচ্ছে 39 বছর পরে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে। এটা মেইনলি দুইটা গঠন করা হয়েছে। প্রথমটা হচ্ছে 2010 সালের 25শে মার্চ, এবং ICT 2 সেকেন্ডটা তৈরি করা হয়েছে 22 মার্চ 2012 সালে। আমরা আসলে সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে এই আদালতটা আসলে কোন বিষয়টা নিয়ে ফোকাস করবে। সেই ফোকাসিং বিষয় হচ্ছে যুদ্ধ অপরাধের সাথে জড়িত যারা, গণহত্যার সাথে জড়িত যারা, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মানবতা বিরোধী যে কাজকর্মগুলো হয়, এই সকল কিছুর সাথে জড়িত যারা থাকবে তাদেরকেই হচ্ছে এইটার আওতায় নিয়ে আসা যাবে। এবং এই আইনে 2024 সালে বেশ কিছু সংশোধন নিয়ে আসছে, সেটা হচ্ছে আমি পরবর্তীতে আরো ভালোভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ। তবে আমি একদম বেসিক জিনিসগুলো এখানে বলতেছি। এখানে তারপর আসলে বিচারক নিয়োগের প্রসঙ্গে। বিচারক নিয়োগ মেইনলি হচ্ছে বাংলাদেশ সরকারের পরামর্শে রাষ্ট্রপতি আসলে বিচারক নিয়োগ দিয়ে থাকে। নর্মালি হচ্ছে আমরা যে সকল আদালতগুলো দেখে থাকি সেখানে কিন্তু বিচারপতি একজন থাকে, তিনি আসলে মামলার রায়টা দেয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে টোটাল হচ্ছে 3 জন বিচারক থাকে, যার ভিতর একজন থাকে হচ্ছে চেয়ারম্যান এবং বাকি 2জন থাকে হচ্ছে জুরি মেম্বার। এবং এটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি থাকতে পারে, বা হচ্ছে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি থাকতে পারে। এটা হচ্ছে সরকারের পরামর্শে রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিবে তারাই থাকবে। এখন আসে যে এই পর্যন্ত টোটাল হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 15 বছরে টোটাল 57টি মামলা রায় দিয়েছে, যার ভিতরে প্রথম মামলা রায় দেয় হচ্ছে ICT 2, এবং এটা হচ্ছে 2013 সালের 21 জানুয়ারি। আমরা স্বভাবতই জানি যে কোনো মামলা রায় আসার পরে সেটাতে কিন্তু একটা আপিল করার সুযোগ থাকে, কিন্তু 2013 সালের আগে এই আপিল করার সুযোগটা ছিল না। এখন আমি যদি এই বিষয়ে কথা বলতে তাহলে আর একটু বিস্তারিত কথা বলতে হবে। সেটা হচ্ছে যে যখন 2013 সালের 5ই ফেব্রুয়ারি এই ICT ডিভিশন কাদের মোল্লার মৃত্যুদণ্ড না দিয়ে যখন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তখন এটা নিয়ে ওই সময় গণজাগরণ মঞ্চের উৎপত্তি হয়। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই পরে আবার সংসদ 2013 সালের বিলটা আবার পুনরায় পাশ করা হয়, এবং পাশ করার ফলে তখন হচ্ছে সরকার বিভাগ এই 13ই মার্চে আবার আপিল করে আপিল বিভাগের কাছে, এবং ফলশ্রুতিতে সর্বশেষ আপিল বিভাগ 17 সেপ্টেম্বর তাকে হচ্ছে যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড দেয়। এবং এই জিনিসটা জেনে রাখা একটু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে এই পর্যন্ত টোটাল হচ্ছে 6টি ফাঁসি কার্যকর করা হয়েছে, এবং হচ্ছে যে আপিল করছে কিন্তু খালাস পাইছে এরকম শুধুমাত্র একজনই ছিল, তিনি হচ্ছে যে ATM আজহারুল ইসলাম। এখন আমরা আসলে দেখব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2024 সালে আসলে কি সংশোধন করা হয়েছে। 1973 সালে যে আইন ছিল তার সাথে আরও কিছু বিষয় ইনক্লুড করছে, যেমন হচ্ছে যে কেউ যদি বাধ্যতামূলক নিখোঁজ হয় সেই মামলা যদি করা হয় সেটা তারা ICT আন্ডার নিতে পারবে, এবং হচ্ছে কমন রেসপন্সিবিলিটি। এটার মানে হচ্ছে যে নির্দেশনা দিয়েছে একটা ম্যাসাকার অবস্থা করার জন্য বা হচ্ছে যে গণহত্যা করার জন্য, তাকেও এই বিচারের আওতায় নিয়ে আসা হবে যে নির্দেশনা দিক সেই হিসেবে। এবং আস্তে হচ্ছে বিচার ব্যাপ্তি প্রসারণ, পরবর্তীতে এই আদালতের কার্যক্রম যেন আরও বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে তারা এই বিষয়টা সংযুক্ত করেছে। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংশোধনটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে সম্পদ জব্দ এবং ক্ষতিপূরণের বিধান। এখন আমার মতো অনেকের মনেই হয়তো এই প্রশ্ন থাকতে পারে, আসলে আমার মেইনলি প্রশ্নটা আসছে যে আচ্ছা এখানে তো ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল আছে, এটা কি আসলে ইন্টারন্যাশনাল বা এটা কি আসলে আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃত আছে কিনা? মেইনলি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা হচ্ছে বাংলাদেশের আইনের তৈরি একটা হচ্ছে ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এটার সাথে ইন্টারন্যাশনাল কোর্টের কোনো সম্পর্ক নাই। 2024 এই সংশোধনে কিন্তু আরো কিছু বিষয় তারা উল্লেখ করছে, যেমন হচ্ছে যে স্বচ্ছতা বাড়ানো, এবং হচ্ছে যে আগে কিন্তু কোনো বিদেশি বিচারক এই কাজে অংশ নিতে পারতো না, কিন্তু এখন সংশোধনীতে এমনভাবে করা হয়েছে রাষ্ট্রপতি যে 3 জন বিচারপতিকে নিয়োগ দেন সে হচ্ছে বিদেশি বিচারকও নিয়োগ দিতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং হচ্ছে UN প্রতিনিধি দল আসবে, তারা হচ্ছে এখানে পর্যবেক্ষক হিসেবে থাকতে পারে, দেখতে পারে যে কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। আগে কিন্তু এরকম সুযোগ সুবিধা ছিল। এটা কি আসলে স্ট্যান্ডার্ড? পৃথিবীর আর কি কোনো দেশে এরকম ধরনের বিশেষ ট্রাইব্যুনাল আছে, বা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর দেশের কোন কোন ক্ষেত্রে গঠিত হয়েছিল, এই সকল বিষয় নিয়ে বলবো। এই সকল বিষয় নিয়ে বলার আগে একটা বিষয় জানা জরুরি যে প্রথম আসলে কবে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল? প্রথম হয়েছিল যে 1967 সালে হায়ারোগা, জাপানে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। বাট এটার সবচেয়ে মজার যে বিষয়টা, এটা হচ্ছে নামে হচ্ছে তোমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু এরকম তো কোনো বিচারিক কর্মক্ষমতা ছিল না। এটা তৈরি করা হয়েছে শুধু মানুষকে সচেতনতা করার জন্য। সেই সময় এই আদালতটা হচ্ছে বেশ ভালো ভূমিকা সারা ফেলে। এর সুনির্দিষ্ট বিচারিক ক্ষমতা না থাকা সত্ত্বেও এ কিন্তু অন্যান্য বিচারগুলোতে অনেক বেশি হেল্প করতে পারে। এবং যেহেতু আমি শুরুতেই বলছি যে বিশেষ আদালত গঠন করা হয় বিশেষ কোনো কাজের প্রেক্ষিতে, এরকম পৃথিবীতে আরও অনেক ঘটনা ঘটে গেছে, যার ফলে সেই সকল জায়গাতে কিন্তু বিশেষ আদালত গঠন করার প্রয়োজনীয়তা আসছে। যে অন্যান্য দেশের ভিতরে সর্বপ্রথম যেটা আসবে একদম এই বিশ্বের মাথা, যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, এটা হচ্ছে জাতিসংঘের আন্ডারে এবং জাতিসংঘের একজন মেইন আদালত। এই আন্তর্জাতিক অপরাধ আদালত টোটাল হচ্ছে 18 জন বিচারপতি মিলে পরিচালনা করে। 18 জন বিচারপতির প্রত্যেকের মেয়াদ থাকে 9 বছর। এই 18 জনের ভিতরে 2 বছর অন্তর অন্তর একজন সভাপতি নির্বাচিত হবে। এরপরে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়া। এটা তৈরি করছে হচ্ছে ইউনাইটেড নেশন। ওনারাই হচ্ছে এই অপরাধ ট্রাইব্যুনালটা পরিচালনা করছে। সেটা হচ্ছে 1993 থেকে 2017 সাল পর্যন্ত। কেন এটা তৈরি করছে? সেটা হচ্ছে যে বসনিয়ার যে যুদ্ধ হয় সেটার বিচারের জন্য আসলে এইটা তৈরি করা হয়েছে। সেরকমভাবে দেখতে পাই এই রোয়ান্ডাতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেটা স্থায়িত্বকাল থেকে 1994 থেকে 2015 পর্যন্ত। এবং এইটা তৈরি করা হয় কেন? রোয়ান্ডাতে যে গণহত্যা হয় সেটার বিচার করার জন্য। এবং এরপরে আসছে SCSL, স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওন। এটা 2002 সালে তৈরি করা হয়। এবং তারপরে আছে যে স্পেশাল ট্রাইব্যুনাল নেবানল। হারিরি যে হত্যা মামলা আছে এটার বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু এই নেবানলে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়। এখন হচ্ছে যে রিসেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মানে আগে ঘটে নাই কিন্তু এবার ঘটে গেছে, সেই বিষয়টা সম্পর্কে বলি। গত 17 নভেম্বর এই ডেটটাতে সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে বিটিভি যে রায়টা হয় সেটা সরাসরি লাইভ টেলিকাস্ট সম্প্রচার করে। এটা হয়তো অনেক পরীক্ষার জন্য আসতে পারে। এর ফলে কিন্তু বিচারিক কার্যক্রম যে স্বচ্ছতা হচ্ছে, শুধুমাত্র বিচারকরা নয়, শুধুমাত্র প্রসিকিউটর, অপরাধী এরা নয়, পুরো দেশের মানুষ একযোগে দেখতে পাচ্ছে আসলে একজন অপরাধী সে তার শাস্তিটুকু পাচ্ছে কিনা। বিচার কার্যক্রমকে আরো বেশি ট্রান্সপারেন্সি করার জন্য হচ্ছে এটা রাখছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ, এটার কি আসলে কি আন্তর্জাতিক ভ্যালু আছে? যেহেতু এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এরা হচ্ছে সকল কিছুকে ইন্টারন্যাশনাল লেভেলেরই মেনটেন করে। এজন্য তাদের একটা বিশেষ স্বীকৃতি আছে। এবং বর্তমানে যে সংশোধনী করছে সেই সংশোধনী তারা বলছে যে ইউএন বা হিউম্যান রাইটসের যে বিভিন্ন প্রতিবেদন সেটাকে তারা সরাসরি প্রমাণ হিসেবে ইউজ করতে পারবে, রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবে। এতে করে আন্তর্জাতিক একটা মান মর্যাদা বজায় থাকবে। এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আমার করা প্রথম ভিডিও। এই ভিডিওতে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো সেটার যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। আর এরকম ভিডিও আগামীতে হয়তো আরও পাবেন ইনশাল্লাহ। সেটার জন্য আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজ অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা একটু পেয়ে যান। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি একজন চাকরি পরীক্ষার্থী হয়ে থাকেন, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন বা আপনার রিটেন এক্সামের সময় যে কোনো কিছু আসতেই পারে। তো সেটা যদি আপনার জীবনে কখনো কাজে লাগে, এই জন্য আমি আসলে সবচেয়ে বেশি খুশি হব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।